দেখতে দেখতে কেটে গেল 6 দিন। কাল হলুদ, আজ সবাই মিলে গান বাজনা করবে। তাই তো সকাল থেকে ছাদ সাজাতে তোড়জোড় চলছে। বাড়িতে ছেলে মেয়েদের আওয়াজে মুখরিত। রান্নাবান্না তদারকি করতে ব্যস্ত মেহেরুন্নেছা। বাড়িতে বিয়ে, তাই 15 দিনের জন্য এক্সট্রা সার্ভেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, যার ফলে মেহেরুন্নেছাকে কোনো কাজ করতে হচ্ছে না। উনি শুধু সবাইকে দেখিয়ে দিচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করার পর আনান তুরের এক প্রকার আদেশ দিয়ে গেছে ঘুমানোর, কিন্তু তুরের ঘুম চোখে ধরা দিচ্ছে না। আনান তুরের সমস্যা বুঝতে পেরে তুরকে মায়ের রুমে নিয়ে গেল। আনার আর তুরের একসাথে নিজের রুমে দেখে মেহেরুন্নেছা অবাক হয়ে বলল, কী রে আনান, দুজনে একসাথে আমার রুমে? ঘটনা কি? তুরের কি হয়েছে? মন খারাপ কেন? আনান মুচকি হেসে বলল, আর বলো না, দিন দিন বাদর হচ্ছে। সকাল থেকে একটু রেস্ট নেয়নি। এখন যখন ঘুমাতে বলছি তখন উনি গাল ফুলিয়ে রেখেছে। তুমি বলো, এখন না ঘুমিয়ে রাত জাগলেও তো শরীর খারাপ করবে না? তাই তোমার কাছে নিয়ে এলাম। আমি আর মাহের একটু বাহিরে যাচ্ছি, তুমি তুরকে দেখে রেখো। আর হ্যাঁ, এই বাদরকে পারলে ঘুম পাড়িয়ে রেখো। মেহেরুন্নেছা আনানের কথা মুখ টিপে হাসছে, কিন্তু তুর আনানের কথা খুব রাগ করছে। রাগ কম, অভিমান বেশি। মেহেরুন্নেছা তুরের দিকে তাকিয়ে মুচকি হেসে তুরের হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে এলো। একদম আমার মেয়েকে বাদর বলবি না। কত লক্ষ্মী সোনা মেয়ে আমার। যা, তুই বিদায় হ এখান থেকে। আমি আর আমার মেয়ে একসাথে কিছুক্ষণ সময় কাটাবো। আনান ঠোঁট এলিয়ে হেসে বলে, ঠিক আছে, যাচ্ছি। আনান যাওয়ার আগেই তুরের দিকে তাকালো। তাকিয়ে দেখে আদরিনীর মুখ ফুলিয়ে আছে। আনানের খুব ইচ্ছে হলো তার দুগালে গভীর চুমু দিয়ে দিতে, কিন্তু মায়ের সামনে সেটা হয়ে উঠবে না। তাই ইচ্ছে দমিয়ে রেখে বাইরে বেরিয়ে গেল। আনান বেরিয়ে যেতে মেহেরুন্নেছা তুরকে বিছানায় বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। তোর বিছানায় পা গুটিয়ে বসলো। মেহেরুন্নেছা বিছানায় হেলান দিয়ে বসলো। তুরের আনানের প্রতি খুব রাগ হচ্ছে। অভিমান করে মুখ ফুলিয়ে রাখলেও মেহেরুন্নেছাকে বসতে দেখে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল, ঠিক যেমনটা মাদার ক্রিস্টোফারের সাথে করে। তুরের মন খারাপ হলে সে তার আম্মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ত আর অভিযোগের ঝুড়ি খুলত। তুরকে নিজের কোলে মাথা রাখতে দেখে মেহেরুন্নেছা মুচকি হাসল। তুরের হিজাব পরা মাথা হাত রাখল। মেহেরুন্নেছা তুরকে হিজাব পরে শুতে দেখে মোটেও বিচলিত হলো না, কারণ এই 6 দিনে তুরকে হিজাব ছাড়া দেখেইনি তিনি। মাহেরের কাছেও শুনেছে তুর সবসময় হিজাব পরে থাকে। তুরকে সে কখনোই হিজাব ছাড়া দেখেনি। মেহেরুন্নেছা তুরের মাথায় হাত রাখতে তুর তার কোমর জড়িয়ে ধরে বলল, মা, তোমার রাগের ছেলেটা খুব খারাপ, একদম খারাপ, বেশি খারাপ। সবসময় আমাকে বকা দেয়, দেখেছো? এখনও দিল। কিভাবে তুমি ওকে আদর করো? একটু ভালো না। তুরের অভিযোগের ঢালি দেখে মেহেরুন্নেছা শব্দ করে হেসে উঠে বলল, তা যা বলেছ। হ্যাঁ, আমার রাগী ছেলেটা একটু বেশি খারাপ। তা না হলে কেউ এত ভালো মেয়েকে বকা দেয়? আজ ওর বিচার আছে, মেরে পিঠে ছাল তুলে দিব। তুর মেহেরুন্নেছাকে কথা প্রথমে খুশি হলে পরে মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে বলো, বকা দিলেই হবে, কিন্তু মেরো না। মেহেরুন্নেছা তুরের কথা শুনে ঠোঁট প্রসারিত করে হাসল। তুরের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা আনানের ওপর রেগে থাকলেও তাদের ব্যথা দেওয়ার কথা সে নিজেই ব্যথিত হয়ে যায়। আসলে আনান সঠিক একজনকে পেয়েছে। তুর পুনরায় মেহেরুন্নেছাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মেহেরুন্নেছা তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার রাগী ছেলেটা কিন্তু একটু রাগী ছিল না। তুর পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে। মেহেরুন্নেছার কথায় তুর অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল, মানে? মেহেরুন্নেছা মলিন হেসে বলল, মানে হচ্ছে আনান এতটাই গম্ভীর কখনোই ছিল না। অনেক হাস্যোজ্জ্বল ছেলে ছিল। সে সবার সাথে হেসে কথা বলতো, মিশত, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তাকে এতটাই কঠোর হতে হয়েছে। মেহেরুন্নেছার কথায় তুর কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করল, কি এমন হয়েছে মা? আমাকে বলো না প্লিজ। মেহেরুন্নেছা তুরের দিকে এক পলক তাকিয়ে জানালা দিয়ে বাইরে দৃষ্টি রাখল।
কিছুক্ষণ থেমে বলল, আনানের বাবা আর মায়ের বিয়ে 2 বছর পর আনানের জন্ম হয়। সংসার বেশ ভালোই চলছিল। এক কথায় সোনার সংসার। আমার আর আনানরা পাশাপাশি থাকতাম। আনানের মা অনিতার সাথে আমার সখ্যতা ছিল। দুজন দুজনাকে সব কথা বলতাম। আনান আর মাহেরের মধ্যে 2 মাসের তফাৎ। আনান বড় আর মাহের ছোট। দুজনে একসাথে বেড়ে ওঠা। আনান আর মাহের যখন ক্লাস 8-এ পড়ে তখন শুরু হয় ঝামেলা। অনিতার সংসারে একটু একটু করে ফাটল ধরে। আনানের বাবা আনানের মায়ের গায়ে হাত তুলল, তাও রোজ। প্রথম না বললেও পরপর অনিতা আমার কাছে এসে কাঁদত। একটা সময় পর অনিতা সব সহ্য করে নিয়েছে, কারণ তার কাছে তার ছেলের ভবিষ্যৎ সবচাইতে বড়। তাই এই ভাঙা সংসারটাকে সে দিব্য দিন কাটিয়ে দিতে লাগলো। মাহের আর আনান দুটো আমাকে আর অনিতাকে মা ডাকতো। ছোটবেলা একজনকে দেখা দেখি আরেকজনে ডাকতো, তাই অভ্যাস হয়ে গিয়েছে। এতে কেউ কিছু বলতো না। এরই মধ্যে ভাঙা সংসারটা নিয়ে অনিতা 5 বছর ছিল। আনান যখন ইন্টার শেষ করলো তখন অনিতা জানতে পারে আনানের বাবা আরেকটি বিয়ে করেছে, তাও আরও 3 বছর আগেই। অনিতা পুরোদমে ভেঙে পড়ল, তাও আনানকে কিছু জানালো না, কারণ আনানের মেডিকেল এক্সাম ছিল। এক্সাম শেষ হলে আনান চান্স পেয়ে গেল। পরই জানতে পারলো তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আনান মায়ের কাছে কারণ জানতে চাইল। সেদিন অনিতা নিজেই আর সামলাতে পারেনি। আনানকে এক এক করে সব বলে দিল। আনান শুনে স্তব্ধ হয়ে গেল। এত বছর ধরে এত কিছু হলো আর সে টেরই পেল না। এই ভেবে আনান খুব বেশি ভেঙে পড়ল। তীব্র ঘৃণা জন্মালো তার বাবার উপরে। এর বেশ কিছুদিন পর অনিতা সম্পূর্ণভাবে আনানের বাবা থেকে মুক্তি পেয়ে যায়। আনানের বাবা অনিতাকে ডিভোর্স দিয়ে তার পরের বউকে নিয়ে বিদেশ পাড়ি জমায়। একবারও আনানের মুখের দিকে চেয়ে দেখল না। এমন অনেক দিনে বিষণ্ণ স্মৃতি আছে যেখানে অনিতা আমার কাছে এসে ঘন্টা পর ঘন্টা কেঁদেছে। আমিও কষ্ট ভাগ চেয়েও দিতে পারিনি, কারণ জানো তো, তোর সুখের ভাগ সবাই দিতে পারলেও দুঃখের ভাগ কেউ দিতে পারে না। সবাই সুখ সবাইকে ছোঁয়, কিন্তু সবার দুঃখ সবাইকে ছোঁয় না। অনিতার বেলায়ও তেমন হয়েছে। অনিতা আর আনান বাড়িটা ছেড়ে ভাড়া বাসায় থাকতে শুরু করে। এরই মধ্যে আনানের অ্যাডমিশন ফি দিতে প্রায় হিমশিম খাচ্ছিল। মানসিকভাবে সাপোর্ট করলেও আমাদের অবস্থা তেমন ভালো ছিল না যে তাদের অর্থ দিয়ে সাহায্য করব। তখন মাহেরের বাবা বেসরকারি চাকরিজীবী ছিল, যার ফলে সংসার আর মাহেরের পড়ার খরচ চালিয়ে হিমশিম খেতে হতো। উপায় না পেয়ে অনিতা আর বাবার দেওয়ার সম্পত্তি বিক্রি করে দেয়, আনানের অ্যাডমিশন নেয় আর নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করে। বাস্তবতার বেড়াজালে আটকে আস্তে আস্তে গম্ভীর হয়ে ওঠে আনান। লেখাপড়ার পাশাপাশি ব্যবসা কাজ করত। আনানের পৃথিবী গড়ে উঠল তার মাকে ঘিরে। অনিতাও নিজের যোগ্যতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে আমাদের সংসারও উন্নতি হতে লাগলো। অনিতা যখন সুখের মুখ দেখতে শুরু করেছে তখন আর একটা বড় ঝড় সব এলোমেলো করে দেয়। আনানের ডাক্তারি পড়া আর 2টো সেমিস্টার বাকি ছিল। আনান আর অনিতা অনেক খুশি হয়ে শপিং করতে বের হলো। শপিং শেষ করে দুজনে বাড়ির উদ্দেশ্যে বের হলো। শপিং মলে একটা ব্যাগ রেখে আসতে আনান অনিতাকে রেখে ব্যাগটা আনতে গেল। ব্যাগ নিয়ে বের হয়ে মার কাছে আসতে দেখে একটা গাড়ি এসে খুব জোরে অনিতাকে ধাক্কা দিল। অনিতা ছিটকে গিয়ে রাস্তার মাঝখানে এসে পড়ল। তখন আরেকটা গাড়ি অনিতার উপর দিয়ে চলে গেল। সেকেন্ডের মধ্যে সব এলোমেলো হয়ে যায় আর আনানের কিছুই করতে পারল না। অনিতা স্পট ডেট হলো। অনিতা ঠিকই চলে যায়, কিন্তু রেখে যায় একটা পাথরি ছেলে, অনুভূতিহীন একটা ছেলে যে খুব প্রিয় জিনিসটা হারিয়ে ফেলার পর অস্বাভাবিক হয়ে গেছে। অনিতাকে দাফন করা হয়। সাথে দাফন করা হয় আনানের হাসি। অনিতার মৃত্যু আনানকে পুরো নাড়িয়ে দেয়। অনিতা সাধারণ অ্যাক্সিডেন্ট করেনি, বরং তাকে ইচ্ছে করে মেরে দেওয়া হয়েছে। অনিতার সাথে শত্রুতা ছিল না,
আন্না ছিল আনানের সাথে, সেই গাড়ি আনিতাকে ধাক্কা দিয়েছে, সেটাই অবৈধ কাজ করতে গিয়ে পুলিশের নজরে পড়েছে। তাই পুলিশের লক্ষ্যভ্রষ্ট করতেই আনিতাকে গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে। সব কিছু সবাই জানলেও কোনো বিচার হয়নি, কারণ অবৈধ কাজের সাথে জড়িয়ে ছিল বড় বড় নেতা আর পাওয়ারফুল লোকেরা। সবার দাঁড় ঘুরে বিচার পেল না আনান। রাগ জেদ চেপে রেখে নিজেকে গড়ে তুলে আনলো আনান। ডাক্তারি শেষ হলো, সবার থেকে ভালো রেজাল্টও করলো। ছোট ব্যবসাটা ততদিনে বড় হয়ে উঠল। ইন্টার্নি শেষ করে বাইরে চলে গেল, মাহেরও পড়ার জন্য বাইরে চলে গেল। আর আনানের ব্যবসার সকল দায়ভার ওর কিছু বন্ধুদের দিয়ে গেল, যার মধ্যে একজন ছিল শাহেদ। ব্যবসার সকল প্রফিট নিয়ে হাসপাতাল তৈরি হয়ে লাগলো। আনান সেখান থেকে কাজের হিসাব রাখত। পরে আস্তে আস্তে হাসপাতালের কাজ শেষ হলো, আনানও দেশে ফিরে এলো। সব মিলিয়ে আনানের জীবনটা খুব একটা সুখের ছিল না তোর, যার কারণে ছেলেটা এতটা শক্ত হয়ে গিয়েছে। তিলে তিলে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে সে। এরই মধ্যে তোমাকে পেয়েছে আঁকড়ে ধরে বাঁচার জন্য, তাই তোমাকে এতটা আলগে রাখে। কারণ আনান জানে হারানোর কষ্টটা ঠিক কেমন। মেহরুন্নেসা চোখ মুছে তুরের দিকে তাকিয়ে দেখে তুরের চোখ মুখ লাল হয়ে গেছে। আনানের জীবনে তিক্ত অধ্যায় শুনে তুর নিঃশব্দে চোখের জল ফেলছে। এতক্ষণ মেহরুন্নেসা তুরকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে বলল, কাঁদছো কেন? একদম কাঁদবে না, শুধু আমার রাগী ছেলেটাকে আলগে রাখো। তুমি ছাড়া তার আঁকড়ে ধরা বাঁচার কেউ নেই। আলগে রাখবে তো তোর? তোর শব্দ করে কেঁদে উঠে বলো, রাখবো মা। মেহরুন্নেসা তুরকে বিছানায় শুয়ে দিয়ে চোখ মুছে বলল, আর কাঁদতে হবে না। আনান দেখলে বলবে মা তার রাগী ছেলে বউকে মেরে মেরে ঘুম পাড়িয়েছে। মেহরুন্নেসা কথায় তোর হেসে উঠে তাকে জড়িয়ে ধরে চোখ বুঝলো। মনে মনে প্রতিজ্ঞা করে নিল আনানকে সে কখনোই কষ্ট দিবে না, বরং খুব বেশি ভালোবাসবে। সন্ধ্যা আনান আর মাহের বাড়িতে এলো। মাহের রুমে চলে গেল আর আনান নিজের রুমে গিয়ে দেখে তুর নেই। মায়ের কাছে আছে ভেবে মুচকে হেসে ওয়াশরুমে চলে গেল। আনান ফ্রেশ হয়ে বের হতে দেখে তুর ঘুম ঘুম চোখে টলতে টলতে রুমে ঢুকছে। আনান মুচকে হেসে তাহলে রেখে তুরের দিকে তাকালো। তুর চোখ থেকে হাত সরিয়ে দেখে আনান তার দিকে তাকিয়ে আছে। তুর মুচকে এসে ধীর পায়ে আনানের কাছে গিয়ে আনানকে জড়িয়ে ধরে আদো আদো গলায় বলো, কখন থেকে মিস করছি, এত দেরি করলেন কেন? আমার খারাপ লাগে না বুঝি? তুরের কাণ্ডে আনান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তুর তাকে নিচ থেকে জড়িয়ে ধরেছে ভেবে আনানের নিঃশ্বাস আটকে আসতে লাগলো। তুর আনানের বুকে নাক ঘষতে ঘষতে আবার বলুন না। আনান মৃদু কেঁপে উঠল, নিজেকে সামলে নিতে চেয়েও পারল না। তুর দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। আনান কিছু বলছে না দেখে তুর আনানের বুক থেকে মাথা তুলে ভুরু কুঁচকে তাকিয়ে বলো, মিথ্যা বললে মেরে ঝুলিয়ে দেব। সত্যি করে বলুন, কোথায় গিয়ে এতক্ষণ ছিলেন? সব বুঝি আমি এখন পুরনো হয়ে গেছি না, তাই না? এখন আর আমার কথা মনে থাকে না, তাই তো কিছু বলছেন না। তুর অভিমান নিয়ে কথাগুলো বলা আনান থেকে সরে দাঁড়াতে নেবে, তখন আনানের ঘোর কাটল। আনান দুহাত দিয়ে তুরকে জড়িয়ে ধরে বলল, আজ হঠাৎ আমার আদরিনী আমার প্রতি একটু বেশি আদরি হয়ে গেছে, তাই তো বলতে চেয়েও পারছি না। আর কে বলবো? আমার মায়াবতী পুরনো হয়ে গেছে। আমার কাছে আমার মায়াবতী সব সময় নতুন, একদম টুকটুকে নতুন বউটাকে কে পুরানো বলল? তুর গাল ফুলিয়ে বলে, আমি বলেছি। আনান তুরের মাথায় চুমু দিয়ে বলল, তা আমার বউটা তো এই সব কথা জানতো না। কে শিখিয়েছে তোমাকে? বউ পুরানো হলে তার কথা মনে থাকে না, এগুলো কে শেখালো তুরজান? তুর আনানের বুক থেকে একটুখানি মাথা উঠিয়ে বলল, টিভিতে দেখেছি, একটা নাটকের মধ্যে বলেছে, আরও মুভিতে বলেছে। আপনি তো বলেন মুভি দেখতে। তুরের কথা আনান ঠোঁট কামড়ে হেসে বলে, থাক আর টিভিতে সব বাজে জিনিস দেখা লাগবে। তুমি কার্টুনই দেখো। আমার আদরিনীকে আদুরে স্বভাবে বেশি মানায়, তাই আজ থেকে নো মুভি, নো ড্রামা সিরিজ, বুঝলে? তুর আনানের কথা শুনে
পর ছোট করে উত্তর দিল, আনান মুচকি হেসে বলো, বাই দ্য ওয়ে, আমি তোমার মাহের ভাইয়ের সাথে ছিলাম, তাই এত দেরি হয়েছে। তোর কিছুক্ষণ চুপটি করে থেকে বলো, বলা লাগবে না তো, আমি বেশি মিস করছি, তাই তো রেগেই বলেছি। তুরের কথা আনান শব্দ করে হেসে উঠে বলো, তাই তো বলি আমার বউটা আঁকড়ে ধরে এত অভিযোগ কেন করছে। আসলে সে তো রেগে করেছে। তুর আনানের কথা নিজ মুচকি হেসে মাথা নাড়ালো। আনান তুরের দুগালে হাত রেখে বলো, রাগ শেষ? তুর চোখের পাতা ঝাপটে বুঝালো, রাগ শেষ। আনান মুচকি হেসে তুরকে নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বলো, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, নাস্তা করতে হবে তো, প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হও। তুর মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আর আনানে তুরে যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে মুচকি হেসে বিছানায় গিয়ে বসলো। সন্ধ্যার নাস্তা সেরে সবাই ছাদে উঠে গেল। মোটামুটি সবাই হালকা পাতলা সেজে গুজে নিয়েছে। তুর আসছে না দেখে আনান রুমে গিয়ে দেখে তুর চুপটি করে আয়নার সামনে বসে আছে। আনান তুরকে এইভাবে বসে থাকতে দেখে ভুরু কুচকে তাকিয়ে তুরের পাশে গিয়ে দাঁড়ালো। তুর আনানকে আয়নার মধ্যে দেখে আনানের দিকে ঘুরে তাকালো। আনান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত চুপচাপ বসে আছো কেন? ছাদে যাবে না? সবাই তো ছাদে চলে গেছে। তুর আনানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখন না, বরং সন্ধ্যার পর থেকে আনানকে একটু বেশি নোটিশ করছে। আনান তুরে তাকানো দেখে হাঁটু গেড়ে তুরে দুহাতে নিজের হাতে মুঠোয় নিয়ে নিল। আর তুর সে তো আনানের ভাবনায় মত্ত। মেহরুন্নিসার কাছ থেকে সব শোনার পর তুর নিজেকে কেমন জানি নিজের কাছেই ছোট মনে হচ্ছে। তুরের মতে সেও আনানকে কষ্ট দিয়েছে। বারবার আনানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছেলেটা কিভাবে এত কষ্টের মাঝে থেকেছে তা ভেবেই তুর কুল পায় না। তুরের বাবা মা নেই, তাই সে কষ্ট পায়, অভিমান করে, কিন্তু তাদেরকেও প্রিয় হারিয়েছে। বেঁচে থাকার শেষে সম্বলটাও হারিয়েছে আনান। তুর দীর্ঘশ্বাস ছেড়ে আনানের আঁকড়ে ধরা হাতের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। আনান এতক্ষণ তুরের ভাবাবেগ বুঝতে চেষ্টা করছে। তুর আস্তে করে বলে উঠল, আমিও আপনাকে খুব কষ্ট দিই না? খুব চালাই, খুব বিরক্ত করি। আই এম সরি, আর কষ্ট দিব না। আনান তুরের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তুর তাকে এইসব কেন বলছে তা আনানের বোধগম্য নয়। আনান তুরের হাত দুটো আর একটু শক্ত করে ধরে বলো, আমার দিকে তাকাও তুর, আমার চোখের নিচে তাকিয়ে বলো। তুর অশ্রুসিক্ত চোখে আনানের চোখে রাগ। আনান তুরের চোখ দেখে মৃদু চমকালো। তুর কিছু বলতে নেবে তার আগে আনান বলল, আমি কখনো বলেছি এসব? তুমি আমাকে কখনো কষ্ট দিয়েছ, কখনো জ্বালিয়েছ, কখনো বিরক্ত করেছ? কই, আমার তো মনে পড়ে না কিছু। কে বলে তোমাকে এসব? দেখো জান, অযথা এইসব কথা কেন বলছো? নাকি এখানেই তোমাকে কেউ কিছু বলেছে? বলে এখনই বলো। আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। আনানের কথায় তুর চমকে উঠে বলে, কেউ কিছু বলেনি? আপনি কেন এমন করছেন? এইটা তো আপনার বাড়ি, তাহলে কেন কেউ কিছু বলবে? আমাকে কেউ কিছু বলেনি, আমারই মনে হলো তাই বললাম। সত্যি তো আমি আপনাকে বিরক্ত করি? আনান তুরের দিকে তাকিয়ে বলো, তুমি মনে করছো তুমি বিরক্ত করছো, কিন্তু মনে হচ্ছে এসবের যেন আমি আজ হাসতে পারি। তুমি যেটাকে বিরক্ত বলো সেটা আমার বাঁচার কারণ। তাই প্লিজ তুমি আমার থেকে সেই কারণটা নিয়ে নিও না। এইবার আর বাঁচব না। আনানের কথা শুনে তুর শব্দ করে কেঁদে উঠল। তুরের এহেন কাণ্ডে আনান পুরো স্তব্ধ হয়ে গেল। আনান উঠে তুরের মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে বলো, কি হলো তুর, সত্যি করে বলবে, নয়তো খুব খারাপ হবে। কেন এমন করছো বলো আমায়? তুর আনানের শার্ট খামছে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছাড়া কোথাও গেলে মোটেও ভালো হবে না। আমি চলে যাব, আপনি না বাঁচলে আমিও বাঁচব না, মরে যাব। কিন্তু তুরের কাদার কারণ বুঝতে পেরে আনান তপ্ত নিঃশ্বাস ফেলো। তুরের মাথা হাত বুলিয়ে বলল, ঠিক আছে, আর কখনো এমন কথা বলবো না, আর না কোথাও যাব। এখন দেখি উঠো। কেঁদে গা লাল করে ফেলেছ। আনান তুরের
ছাড়িয়ে বারান্দা থেকে ভেজা তাওয়ালাটা নিয়ে এসে তুরের মুখ মুছে দিল। তুর চুপচাপ বসে আছে। আনান তুরের মুখ মুছে হিজাব ঠিক করে দিল। এরপর ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে তুরের চোখে কাজল লাগিয়ে দিয়ে তুরে উঠে দুগালে গাঢ় চুমু দিয়ে বলল, এইবার লাগছে আমার টুকটুক গাল লাল টমেটো বউ। আনানের কথায় তুর ফিক করে হেসে উঠল। তুরের হাসি দেখে আনান বুক থেকে যেন অনেক ভারী কিছু সরে গেল। আনান মুচকি হেসে তুরের হাত ধরে রুমের বাইরে ছাদের উদ্দেশ্য পা বাড়ালো। ছাদে সবাই হই হুল্লা করছে, নাচে গানে মেতে উঠেছে পুরো ছাদ। মেহরুন্নেসা ছাদে এসে সবাইকে একবার দেখে গেছে, এরপর উনি আর এলো না। যতবারই ডেকেছে উনি ততবারই বলেছে বাচ্চাদের অনুষ্ঠান, তারা মজা করবে, আমার ওখানে কাজ নেই, বরং আমি একটু রেস্ট করব। আসলে উনি জানেন উনি গেলে সবাই অপ্রস্তুত হয়ে পড়বে, লজ্জায় কেউ ঠিক মতো মজা করতে পারবে না, তাই তিনি সেখানে আর গেল না। খাওয়া দাওয়া সব ছাদে হবে, সেই জন্য তিনি সার্ভেন্টদের সব দায়িত্ব দিয়ে ঘুমিয়ে পড়লেন। রাত প্রায় 1টা বাজে। ছাদের মাঝে গোল হয়ে বসে আছে সবাই। মাহেরের একটা খালাতো ভাই টুংটাং গিটার বাজাচ্ছে, মানে ক্লান্ত হলে যেমনটা ঠিক তেমন। এরই মধ্যে মাহের জেদ ধরে বসলো আনান যেন একটা গান শোনায়। মাহের জানে আনান এখন গান গায় না, তাই এক প্রকার জেদ ধরলো যেন তার বিয়ে উপলক্ষে একটা গান গায়। মাহেরের সাথে সবাই বলে উঠল। এদিকে আনান কাঁধে মাথা রেখে বসে আছে তুর, আর আনান এক হাত দিয়ে তুরকে ধরে রেখেছে। সবাই রিকোয়েস্ট করা দেখে তুর আনানকে বলল, একটা গানের কথাই তো বলেছে, গেয়ে দিন না প্লিজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। তুরের কথা আনান মুচকি হেসে সবার উদ্দেশ্য বলো, ঠিক আছে গাইবো, সবাই চুপচাপ বসো, তবে শুরু একটা। মাহের অবিশ্বাসের নজরে তাকিয়ে বলো, গাইবি বলছত, এতে বেহুশ হওয়া দশা, 2-3টা গাইলে আমি কোমায় চলে যাব ভাই, তাই একটাই গা, শোনার সৌভাগ্য হচ্ছে এটাই অনেক, তাড়াতাড়ি শুরু কর। মাহেরের খালাতো ভাই আনানের দিকে গিটারটা এগিয়ে দিল। আনান মুচকি হেসে হাত বাড়িয়ে গিটার নিল। তুরের আনানের কাঁধ থেকে মাথা উঠিয়ে সরে বসলো। আনান গিটারে কিগুলো সেট করে গানের টিউন বাজিয়ে গাইতে শুরু করলো।